আগামী 9 তারিখ ব্যাপারটা কি, কেন এই ধর্মঘট? আসামে যে ট্রেড ইউনিয়নের অ্যাপ্লিকেশন করে তার বাড়িতে পুলিশ গিয়ে ভেরিফিকেশন করে। একটা শিল্প ক্ষেত্রেও একটা অসংগঠিত ক্ষেত্রেও আমরা প্রতিরোধ ছাড়া মেনে নেব না। নমস্কার, আমরা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েবসাইটের পক্ষ থেকে আজকে আরেকটি আলোচনায় বসছি। আমাদের সঙ্গে আছে সুদীপ দত্ত। সুদীপ আমাদের পার্টির সেন্ট্রাল কমিটিতে আমন্ত্রিত সদস্য এবং সিআইটিউরও অন্যতম সম্পাদক। সুদীপের সঙ্গে আজকে আমরা যে আলোচনায় যাব তার মোটামুটি একটা বিষয় আমরা যা ভেবেছি সেটা হলো, সুদীপ, এই যে আগামী 9 তারিখ একটা দেশ জুড়ে ধর্মঘট, এর ব্যাপারটা কি, কেন এই ধর্মঘট, যার বিরুদ্ধে এই ধর্মঘট বা যাদের বিরুদ্ধে ধর্মঘট তারাই বা কি এমন করছে যাতে এটা ছাড়া আর কিছু, মোটামুটি ভাবে এর ওপরেই আমরা কথা বলবো। আমি শুরু করতে চাই, আমরা তো কলকাতায় আজকে এখানে আছি, তুমি তো স্মার্ট মিটার তার বিরুদ্ধে যে লড়াই তাতে তুমি অন্যতম একজন। পশ্চিমবঙ্গে তো রাজ্য সরকার ঘোষণা করেছে, আমরা একটা নোটিশ পেয়েছি যে এখানে স্মার্ট মিটার বসানোর কাজটা আপাতত স্থগিত রাখা হলো। এই যে স্থগিত রাখার যে নোটিশ, এটাকে কি একটা সম্পূর্ণ জয় বলা যাবে নাকি এটাতে আরো কিছু রয়েছে? প্রথম যেটা সেটা হলো যে স্মার্ট মিটারটা পপুলারলি আমরা বলছি, আমাদের যেটা বিরোধিতা সেটা হলো বেসরকারি কোম্পানিকে দিয়ে প্রিপেইড মোডে যে মডেলটা, সেই মডেলটা হলো যে এখানে স্মার্ট মিটারের অপারেশনটাও বেসরকারি কোম্পানি করবে, এই প্রক্রিয়াটার আমরা বিরোধিতা করছি। বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ এইটার বিরুদ্ধে। হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে যে একটা আপগ্রেডেড টেকনোলজির বিরুদ্ধে কোনো ধরনের লড়াই না। এটা হলো যে এই পুরো টেকনোলজিটাকে প্রাইভেট কোম্পানির হাতে সঁপে দেওয়ার বিরুদ্ধে লড়াই না। ফলে স্মার্ট মিটারটা হচ্ছে পপুলার কনোটেশন, কিন্তু যখন আমরা এরকম আলোচনায় বসবো আমরা মানে পরিষ্কার করে বলবো যে এটা হলো বেসরকারি কোম্পানির হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দেওয়ার বিরুদ্ধে লড়াই। ফলে এই লড়াই শুধুমাত্র একটা মিটার বসানো ঠেকানো বা মিটার বসানো দিয়ে এই লড়াইয়ে জেতা বা হারা মানে নির্ধারণ করা যায় না। গোটা ভারতবর্ষের, গোটা পৃথিবীর বিদ্যুৎ পরিষেবা বা জ্বালানি পরিষেবা, যেটাকে আমরা শক্তি ক্ষেত্র বলি, সমস্ত কিছুই হচ্ছে যে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে অতি দ্রুত গতিতে। ফলে ওই বেসরকারীকরণের লড়াইটার পুরোটাকে একসাথে না দেখলে কোনোদিনই হচ্ছে যে আমরা আমাদের জয় বা পরাজয় এটাকে, বা আমাদের জয় পরাজয়ের ধাপকেও আমরা বুঝতে পারবো না। এটা তো সাধারণ কথা। দ্বিতীয় কথা সেটা হলো যে শ্রমজীবী মানুষের ক্ষেত্রে, খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে জয় মানে যখন সে দেশ দুনিয়ার নীতি নিজে নির্ধারণ করতে পারে। তার আগের সমস্ত জয়ই ফ্র্যাজাইল, সমস্ত জয়ই ভঙ্গুর। কালকেই যে কোনো সময় আবার যে কোনো সরকার বলে দিতে পারে আমরা আবার এটা লাগানো শুরু করলাম। ফলে জয় বলে কোনোদিনই কিছু হয় না। এটা লড়াইয়ের এক একটা পর্যায়। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বিগত 14 বছরে এই নতুন সরকার আসার পরে আমার জানা বোঝার মধ্যে এটি একটি প্রথম এজেন্ডা, যেই এজেন্ডায় জনগণ সরকারকে পিছনে ঠেলতে পেরেছে। এটাকে আমরা অ্যাকোমোডেটিভ ভাবে দেখতে পারি যে জনগণের কথা সরকার শুনছে। আমরা এটাকে নিজেদের লড়াইয়ের আরো অ্যাডভান্স করার ধাপ হিসেবে দেখতে পারি যে আমরা যে কোনো সরকারকে আমাদের কথা শোনাতে পারি যদি সঠিকভাবে এজেন্ডা জনগণের কাছে নিয়ে যাওয়া যায়। মানে তাহলে এটা এখনো মানে ওই যেরকম তুমি বলছো যে লড়াইয়ের লার্জার কনটেক্সটে দেখা এবং লড়াইয়ের একটা ধাপ, এর মধ্যেই যাচ্ছে এটুকুই। এবার যদি তাহলে একটু লার্জার কনটেক্সট, রাজ্য থেকে এবার দেশের কথা, এই যে 9 জুলাই যেটা ধর্মঘট আমরা যেটা বলছি, এই ধর্মঘটটা মানে কি ব্যাপার, কি নিয়ে হবে? এটার উত্তর দেব আমি। তার আগে ওই আগের প্রশ্নটার সূত্র ধরে আরো একটা দুটো কথা বলে নি। সেটা হচ্ছে যে আগের যে লড়াইটা সেটা আমাদেরকে, মানে যারা নাকি শ্রমজীবী মানুষ, যারা হচ্ছে যে শ্রমজীবী মানুষের নিজস্ব লড়াইয়ের অংশ, আমাদেরকে দুটো জিনিস শিখিয়েছে। এক হচ্ছে যে এই যে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা নাকি পরিষেবা ক্ষেত্রে যুক্ত,
আমরা শিখেছি, এটা আমাদের শিক্ষা, সেটা হলো যে এই অংশের মানুষকে যারা আসলে পরিষেবা পান তাদেরকে লড়াইয়ের সঙ্গে জুড়তে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যে বিদ্যুৎ ক্ষেত্রে লড়াই বিদ্যুৎ কর্মীদের লড়াই না, বিদ্যুৎ ক্ষেত্রে লড়াই বিদ্যুৎ কর্মী, বিদ্যুৎ উপভোক্তা, সবার কনজিউমার, তাদের লড়াই। ফলে লড়াইটা মানে লড়াইটার মুখ অবশ্যই হচ্ছে যে ওই ক্ষেত্রে শ্রমিক কর্মচারী, কিন্তু লড়াইটার যে স্প্রেড, লড়াইটার যে ছড়িয়ে পড়া, সেটা হচ্ছে ওই ক্ষেত্র দ্বারা প্রভাবিত সমস্ত জনগণ। ফলে লড়াই একটা বড় স্ফিয়ারে ছড়ানোর প্রক্রিয়া, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় শিক্ষা হলো সেটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে লড়াইকে কয়লার সঙ্গে যুক্ত করা। কারণ কয়লা কি, কয়লা হচ্ছে বিদ্যুতের ভ্যালু চেইন, আগের পার্টটা। বা বিদ্যুৎ ক্ষেত্রে লড়াই, বিদ্যুৎ যে সমস্ত ইন্ডাস্ট্রির জন্য এসেনশিয়াল। এখন যদি আমি ট্রান্সপোর্টে ঢুকি, দেখবো যে ট্রান্সপোর্টের একটা বড় অংশের জন্য বিদ্যুৎ এসেনশিয়াল, এবং এটা ক্রমাগত আরো এসেনশিয়াল হতে থাকবে যত ইভি আসতে থাকবে। ফলে তার সঙ্গে লড়াইকে জোড়া। পেট্রোলিয়াম, এক জায়গায় পেট্রোলিয়াম তার সঙ্গে জোড়া, অর্থাৎ শ্রমজীবী মানুষের উৎপাদনের প্রক্রিয়া, পরিষেবার প্রক্রিয়ার যে ধারাগুলো, সেইগুলোকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা। এই কাজটাও আমরা শুরু করেছি। ফলে এই দুটো আলাদা ডাইমেনশন, যেটা হচ্ছে যে আমাদের জন্য নতুন শিক্ষা বা আমাদের নতুন চিন্তা ভাবনার জায়গা। আমরা এই রাজ্যে বিদ্যুতের শ্রমিক, কর্মচারী এবং কনজিউমারদের স্থায়ী ফোরাম বানানোর দিকে যাচ্ছি। আগামী 2রা আগস্ট এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে, কলকাতায় গ্রাহক মানে কারা? গ্রাহক মানে কৃষক, সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে কৃষক। গ্রাহক মানে বস্তিবাসী, গ্রামের ভেতরে থাকা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ। গ্রাহক মানে হচ্ছে যে ছোট দোকানদার, মাঝারি দোকানদার, বা এমএসএমই তে যে সমস্ত ব্যক্তিরা হচ্ছে যে কাজ করছেন বা ব্যবসা করছেন, হ্যাঁ, এরাই গ্রাহক। ফলে এই সব অংশের মানুষের তারা এক জায়গায় আনা। এবং যদি বলা হয় যে স্মার্ট মিটারের মতো একটা টেকনোলজিক্যাল ইস্যুতে আমরা যখন এই আন্দোলনটা ধরি, তখন এরকম ভাবা হয়েছিল যে এরকম একটা টেকনোলজিক্যাল ইস্যুতে বোধহয় জনগণকে নামানো যায় না। কিন্তু আমি বাংলার প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি যে একটা মাইক লাগিয়ে কথা বলতে শুরু হলে শয়ে শয়ে লোক জড়ো হয়ে যায়। তার মানে জনগণ শিখতে চান না, কমপ্লেক্সিটিতে ঢুকতে চান না, এরকম না। এজেন্ডা তার হতে হবে, আমার মাথা পরিষ্কার, ভাষা পরিষ্কার হতে হবে। তার জীবন সংগ্রামের সঙ্গে যুক্ত বিষয় হলে সে আগ্রহী, অবশ্যই সে শিখে নেবে। হ্যাঁ, তো এইটা আর কি, মানে খুব বড় একটা ব্যাপার, এটা আমাদের শিক্ষা। এবার ওই 9 জুলাইকে ঘিরে যে আমরা একটা ধর্মঘটে যাচ্ছি। এবার ধর্মঘট কি করে আমাদের জন্য, এইটা তো একটা মানে লক্ষ্য জানতে চায় যে তোমরা তোমরা আবার তো সেই তো ধর্মঘট করবে, এত তো হয়েছে, আবার একটা করছো, এইটাই আমাদের মানে। এবার আমি বলবো যে ধর্মঘট কি করে বা ধর্মঘট করে আমরা কি আদায় করেছি। আমরা দাবি করবো যে আমরা ধর্মঘট করে এতদিন ধরে এটাকে ঠেকিয়ে রেখেছি। লেবার কোড হচ্ছে 2019 সালে ওয়েজ কোড আসলো, 2020 সালে বাকি 3টে কোড আসলো। এখন হচ্ছে যে কেন্দ্রের সরকার রুল বানিয়ে এটাকে নোটিফাই করতে সাহস পেলেন না। আমরা বললাম যে এটা আমাদের লড়াইয়ের ফলে হয়েছে। কেউ বললো যে না, এদের লড়াইয়ের কোনো হচ্ছে যে সেরকম জায়গা নেই। ফলে ওটা সরকার যেটা চলানো হচ্ছে একটা, যে এরা বলে কিন্তু আদৌ এদের কথায় কিছু হয় না। আমরা বলবো যে প্রাইভেটাইজেশন আমরা এতটা ঠেকাতে পেরেছি। উল্টো দিকের লোকেরা কিছু বলবে যে না না, ও প্রাইভেটাইজেশন যতটুকু হওয়ার, কেনার লোক পাওয়া যাচ্ছে না, তাই বিক্রি হচ্ছে না। ওই তর্কে যাব না। যেটা আমি বলছি তোমাকে শফিক, সেটা হলো যে দেখো, আমরা ধর্মঘট দিয়ে আমরা শ্রমজীবী মানুষ, আমরা কি পাই? একজন চা বাগানের শ্রমিক, সে চা বাগানে কাজ করে, সে চা বাগানে আজকের দিনে 250 টাকা বেতন পায়। সে তার জীবন সংগ্রামের পার্ট হিসেবে ট্রেড ইউনিয়ন করে, সে তার ক্ষেত্রে লড়াইটা করে এবং এইটা করতে সে বাধ্য, এটা ছাড়া তার কোনো অপশন নেই। এবং সেখানে সে কম বেশি পায় না, নানা রকম। তার গ্রামের বাগানের বাইরেই গ্রাম, সেখানে একজন নির্মাণ শ্রমিক, সে হচ্ছে যে সকালবেলায় গিয়ে হচ্ছে তার কাছাকাছি যে শহরটা, সেই শহরটায় গিয়ে রাস্তায় দাঁড়ায়। সেদিন সে যদি বিক্রি হলো, সেদিন সে যদি বিক্রি হলো না, সে হচ্ছে ফিরে যায়। সে হয়তো কোনোভাবে কোনো ইউনিয়ন করে, তার ইউনিয়নটা অত গোছানো না, কারণ তার কাজের জায়গাটা অত গোছানো না। আজকে এখানে কাজ পাচ্ছে, কালকে অন্য কোথাও। আজ কোনো ঠিকাদার নিয়ে গেল, কাল অন্য ঠিকাদার। সে যে গেল, সে যাওয়ার জন্য কোনো একটা বাসে করে গেল, একজন বাস কন্ডাক্টর কোনো একটা অটো করে গেল। সে দেখলো যে বাস কন্ডাক্টরের ওই
সারাদিনের ঘামে ভিজে চিৎকার করে দাঁড়িয়ে থাকা, ধুলো ধোয়া, রোদ গরম, গালাগালি, এটা। সে গিয়ে দাঁড়ালো কোনো একটা হচ্ছে যে চায়ের দোকানের পাশে, সে চায়ের দোকানে দেখলো একটা 12 বছরের ছেলে সকাল থেকে রাত অব্দি কাজ করে, রাত্রিবেলার দোকানটা পরিষ্কার করে, দোকানের বাইরে একটা 17 ইঞ্চি পাতি একটা বেঞ্চ আছে, তার উপরে শুয়ে পড়ে। কলকাতায় তো এটা তো মানে সব জায়গায় সর্বত্র। আবার ওর বাড়ির পাশের ছেলেটা সে চলে গেছে হচ্ছে গাজিয়াবাদে, কারণ বাংলায় কাজ নেই। সে হচ্ছে গাজিয়াবাদে গেল। গাজিয়াবাদে কি খুব সুন্দর কাজ আছে। এই যে আমরা যে ঘরটায় আছি, ঘরটা কত হবে, 10x10, 12x12। আমি বলছি তোমাকে যে এরকম একটা 12x12 ঘরে 7 থেকে 8 জন ছেলে মেয়ে একসাথে থাকে। এরকম 5টা ঘর থাকে, সেই 5টা ঘরের একটা বাথরুম থাকে, সেই ঘরে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, দিল্লি, এই পার্শ্ববর্তী অঞ্চলে কি পরিমাণ গরম হয়, শুধু যদি গরমের কথা বলি যে কি পরিমাণ গরম হয়, সেখানে টিকে থাকা, সার্ভাইভ করা। তারপরে সে বেতন পায় 9,500 টাকা, 10,000 টাকা। সে একটা সিমেন্ট কারখানায় কাজ করে, সে একটা গাড়ির কারখানায় কাজ করে, সে একজন ঠিকা শ্রমিক। তার কাজ আজকে থাকবে, কালকে থাকবে না, পরশু থাকবে, তারপর দিন থাকবে না। কাজ চলে গেল, ইউনিয়ন করতে গিয়ে ছাঁটাই হয়ে গেল। ছাঁটাই হয়ে যাওয়ার পরে সে 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস ওখানে পড়ে থাকলো, বেতন নেই। ওই যে 9,000 টাকা পায়, ওই 9,000 টাকার মধ্যে ওর থাকা খাওয়া বাবদ খরচা হয় 6,000 টাকা, ও বাড়িতে পাঠায় 3,000 টাকা। এই যে শ্রমিকরা, এরা নিজের ইউনিয়নে সংগঠিত হয়ে বা না হয়ে ব্যক্তি হিসাবে, বেষ্টি হিসাবে লড়ছে। একটা দিন ওরা দেখতে চায় যে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা কতটা। আচ্ছা, তো একটা ধর্মঘট মানে আমাদের নিজেদের দেখে নেওয়া যে আমরা কতটা। ওই যে ধর্মঘটের দিন বিকেল বেলায় প্রেস স্টেটমেন্ট আসে, তাতে দামাদামি হয়, কেউ বলে 20 কোটি, কেউ বলে 25 কোটি। সত্যি সেটা কতটা, কিন্তু আমরা নিজেরা দেখে নিতে চাই যে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা কতটা। এবং আমরা আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা ক্ষেত্রে, আলাদা আলাদা সামাজিক প্রক্রিয়ার মধ্যে শ্রমে যুক্ত হলেও আসলে আমরা যে এক, এবং আমরা এক এই কারণে যে একটা উৎপাদন প্রক্রিয়ায় আমরা সকলেই, একটা পরিষেবার প্রক্রিয়ায় আমরা সকলেই শ্রম দিই, এই কারণে আমরা রোল প্লে করি, একটা ডেফিনিট রোল প্লে করি, সেই কারণে আমরা এক। ফলে আমরা নিজেদেরকে শ্রেণী হিসাবে ভিজুয়ালাইজ করার প্রক্রিয়া হলো সাধারণ ধর্মঘট। ফলে সাধারণ ধর্মঘট আমাদের কি দেয়, আমি কাউকে উত্তর দিতে যাব না। আমি বলি যে সাধারণ ধর্মঘট আমাকে ভারতবর্ষের বুকে একটা শ্রেণী হিসাবে নিজেকে দেখতে শেখায়। শুধু এইটুকু পার্সপেক্টিভ নিয়ে আমি আপনাকে বলতে পারি যে হচ্ছে সিআইটিউ ধর্মঘটকে দেখে। এটা তো মানে একটা দারুণ হলো। আমি মানে বলতে বাধ্য হচ্ছি এটা, যে এক সময় বই পড়েছিলাম 12 ঘর 1 উঠোন, তুমি তো যা বললে সে তো 12 ঘর 1 বাথরুম, এরকম পর্যায়ে চলে যাচ্ছে। আর এইটা তো একটা ব্যাপার, এটা তো আমার, তুমি যা বলছো তাতে তো আমার সেই গ্রামসির ওই লেখাটার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরা স্ট্রাইক করি বা যা করি সেটা আসলে নিজেকে বুঝতে চায় যে আমি কি পারি না পারি। এটা তো খানিকটা সেই দিকে মানে ইঙ্গিতটা গেল। মানে আমরা যে চাকা চালাই সেটা চাকা বন্ধ হলে জানা যায়, বন্ধ হলে যে বোঝা যায় চাকাতে কি কি গড়িয়ে যায়। আমি বলছি যে মানে সমাজকে এরকম দিকে নিয়ে যাওয়া হয়েছে যে একটা ছেলে মেয়ে স্কুলে পড়ে, সে বাসে করে স্কুলে যাচ্ছে, সে কিন্তু ওই পিচের রাস্তায় যারা কাজ করে না, দেখবে যে ওই অ্যাসফল্ট যেটা বসায়, ওই অ্যাসফল্ট বসানোর প্রক্রিয়াটা হচ্ছে যে আগে পিচ লাগিয়ে যেতে হয়, তারপর একটা পাউডার দেয়, সেই পাউডারটা দেওয়ার পরে হাতে একটা বার্নার থাকে, সে বার্নার দিয়ে ওই জায়গাটা গলাবে, ওখানে অ্যাসফল্টটা রাখবে, হাতুড়ি দিয়ে ওটাকে ঢোকাবে, তবেই কাজটা হবে। এইভাবে পাথরের পর পাথর, পাথরের পর পাথর, ওই যে দেখি আমরা রাস্তায় গেলে যে পাথরের পর পাথর রাখা আছে, ওটা ওই সেই পাথরের পর পাথর ওইভাবে লাগানো হয়। আমরা রাস্তা দিয়ে যাই কিন্তু আমার নজরে পড়ে না। এই যে নজরে পড়ে না, আমাকে দেখা যায় না, এটা ভাঙতে গেলে আমাকে একদিন ওই পাথর বসানোটা বন্ধ করতে হবে, তখন নজরে যাবে। যারা বাড়িতে দিদিরা কাজ করতে আসেন তারা কাজ করবেন না, বাইরে বেরোলে পরে যে অটো করে যায় তারা অটো চালাবে না, অফিসে গেলে পরে যে দারোয়ান উঠে দাঁড়িয়ে যাচ্ছে যে সেলুট ঠোকে, সেই দারোয়ান সেলুট ঠুকবে না, ওই চেয়ারটা খালি থাকবে। বা এটা করতে পারলেই তার অস্তিত্ব বোঝা যায়।
আমাদের মানে আমি গল্প বড় করে দিচ্ছি, না বড় হোক, যাতে ভালো। যে স্যামসাং এর একটা বড় লড়াই চললো, হ্যাঁ, মোটামুটি সেটা সবাই হ্যাঁ, জেনেছে। তো এখন একটা স্যামসাং কারখানায় একটা রেফ্রিজারেটর তৈরি হয় 15 সেকেন্ডে, একটা টিভি তৈরি হয় 15 সেকেন্ডে। অটোমেশন। একটা 15 সেকেন্ডে যে প্রোডাক্টটা তৈরি হয়, সেই প্রোডাক্টে যে শ্রমিক দাঁড়িয়ে থাকে, তার কি পরিমাণ মানসিক শ্রম হচ্ছে যে এই প্রক্রিয়া যুক্ত হচ্ছে, এটা বুঝতে হবে। মানে তার কাছে যে তার কাছে তো এটা আসেই না। ফ্র্যাকশন অফ সেকেন্ডের প্রোডাক্টিভিটি তার হচ্ছে যে ক্যালকুলেটর হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডের। হ্যাঁ, ফলে ওর মাথাটাকে ওই মানে সেকেন্ডের অল্পাংশে ওকে হচ্ছে যে অ্যাটেন্টিভ থাকতে হয়, নাহলে তো হবে না কাজ। এই যে বিপুল পরিমাণ শ্রমের শোষণ, বিপুল পরিমাণ শ্রমের হচ্ছে যে একটা উৎপাদন প্রক্রিয়ায় ঢুকে যাওয়া, হ্যাঁ, এটা শুধুমাত্র ওই শ্রম বন্ধ হলেই দেখা যায়। ফলে শ্রমকে নিজের চেহারা দিয়ে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া হচ্ছে ধর্মঘট। আচ্ছা, এবার ধরো সুদীপ, আমরা যখন এই ধরনের ঘোষণা করি, পার্টির তরফ থেকে হোক, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে হোক, এক পক্ষ তো আছেই যারা এই ধরনের কথা বলেন। তারা সবাই যে খুব ইচ্ছাকৃত বিরোধিতা করার জন্য বলেন তা নয়, কেউ কেউ যাকে বলে ক্যারিড আউট হয়ে যাওয়া, সেটাও হয়। তারা তো বলেন যে এর আগেও তো আপনারা করেছেন, আবার করছেন। এই ধরনের ধর্মঘট, তুমি যেটা বললে যে এই যে লার্জার পার্সপেক্টিভ দেখানো, শ্রমিকের অস্তিত্ব বোঝা এবং তার থেকে কিছুটা হলেও শ্রমের গুরুত্বটা বোঝা, যেটা আমার কাছে এই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম ঢেকে দেয়। আমি খালি প্রোডাক্টটা দেখি, তার পিছনের শ্রমের ভূমিকাটা আমাকে দেখতে দেওয়া হয় না। শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম না, মানে পুঁজি পুঁজির কাজই ঢেকে রাখা। হ্যাঁ, সেইটা তো আজকের দিনে তো কমেনি। এই যে একটা এরকম একটা কথা শুনি, কেউ কেউ এরকম ব্যাখ্যা দেন বা দিতে চান, বিশেষ করে মিডিয়ায় তো এটা খুব, যে এই যে সমস্ত কথা মার্ক্সবাদীরা যা সব বলেন, ট্রেড ইউনিয়নের যারা লিডার বা কর্মী তারা যা বলেন, এগুলো আজকের দিনে আর চলে না। এইসব কথা আর বলে লাভ নেই, এই জগৎটা নাকি অচল, এই যুক্তিটাই নাকি অচল। তো তুমি তো সরাসরি ট্রেড ইউনিয়নের কাজও করছো, এখনো গোটা দেশটা তুমি দেখছো, এইটাকে কি বলবে? এই যে যুক্তি, তত্ত্বের খাতিরে আমার মতো লোকও প্রমাণ করতে পারে যে এটা ভুল, কিন্তু একদম হাতে কলমে যারা, তাদের এটা কি সত্যিই মানে এই জগৎটা মানে তত্ত্বেই খালি আছে? মানে এমন একটি ক্ষেত্র যদি হচ্ছে যে কেউ দেখিয়ে দিতে পারেন যেখানে শোষণ করে না এবং লড়াই ছাড়া কিছু আদায় করা যায়, এমন একটি ক্ষেত্র, হ্যাঁ, এবং সেটা আমি শুধু ট্রেড ইউনিয়ন বলছি না, জীবনে বড় হওয়ার প্রতিটা প্রক্রিয়ায় যেখানে যেখানে অথরিটি রয়েছে, সেখানে সেখানে মানুষকে অথরিটির বিরুদ্ধে লড়তে হয়েছে। এই যে বর্তমান ব্যবস্থা, এই বর্তমান ব্যবস্থায় অথরিটির কেন্দ্রটা হলো পুঁজি। তার ফলে আমাকে পুঁজির বিরুদ্ধে লড়তে হচ্ছে। পুঁজি মানে ব্যক্তি পুঁজি, ব্যক্তি মালিকানাধীন পুঁজি। কিছু মানুষের হাতে সেই পুঁজিটা রয়ে গেছে, ফলে তার বিরুদ্ধে আমাকে লড়তে হবে। এবার যারা বলছেন যে হচ্ছে যে এটা পুরনো, তারা লড়বেন না। আমি বারবার করে বলছি যে আমাদের শ্রমজীবীর পার্সপেক্টিভ থেকে আমাদের নিজেদের কারণটা পরিষ্কার করে ফেলতে হবে। আমার কাজ নেই, আমি চাচ্ছি যে পড়াশোনা শেখার পর একটা কাজ করি, আমার কাছে কাজ নেই। আমি একটা জায়গায় কাজে গেলাম, আমাকে বলা হলো তুমি হচ্ছে এখানে ঠিকা শ্রমিক। আমার বাড়ি থেকে সেই কাজের জায়গা 2 ঘন্টা দূরে, আমার বাড়ি হচ্ছে যে রানাঘাটে, আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়ায়। আমি 1 ঘন্টা ট্রাভেল করে কলকাতায় আসলাম, কলকাতায় নেমে আমি হচ্ছে যে আধা ঘন্টা বাসে ঝুলে হচ্ছে যে সেই অফিসে গেলাম, সেই অফিসে আমাকে একটা কেরানির কাজ দেওয়া হলো, বা আমি হচ্ছে একটা কারখানায় কাজ করা শুরু করলাম। সেখানে আমাকে বলা হলো তোমার কাজ আজকে আছে, কালকে এসে জানবে আছে না নেই, পরশু জানবে যে আছে না নেই। প্রত্যেকদিন তুমি জানতে পারবে যে তোমার কাজ আছে না নেই। এবার আমাকে যদি কাজ থেকে বের করে দেওয়া হয়, আমি কি করব? আমার কাছে দুটো অপশন, আমি আরেকটা কাজ খুঁজবো। যদি আরেকটা কাজ অ্যাভেলেবল থাকে আমি করব, যদি আরেকটা কাজ অ্যাভেলেবল না থাকে তাহলে আমাকে হচ্ছে যে হয় ঘরে বসে থাকতে হবে, অথবা আমাকে লড়াই করতে হবে। ফলে লড়াই যে করতে হয় এটা কোনো যুক্তির জন্য না, এটা একটা প্রয়োজনের জন্য। ফলে লড়াই কেন করা দরকার এটা কোনোদিন আমরা যুক্তি দিয়ে এস্টাবলিশ করতে যাই না। মানুষ তার বেঁচে থাকার মানে পাঠ হিসেবে লড়তে বাধ্য হয়। যদি এরকম একটা সমাজ হতো যে সমাজ আমাকে আমার শিক্ষা নিশ্চিত করে দিত, যে আমার কাজ নিশ্চিত করে দিত,
আমার কাজের পরে আমার থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিত, আমার বৃদ্ধাবস্থা দেখাশোনা করার ব্যবস্থা করতো, আমার পরিবারের হচ্ছে যে সন্তান সন্ততির পড়াশোনার ব্যবস্থা করতো, তাহলে আমার সেক্ষেত্রে লড়াইটা অন্য ধরনের লড়াই হতো। তখন তো সেটা একদম লড়াইয়ের প্রক্রিয়াটা পদ্ধতিটা বদলাতো। সেখানে আমি অজানা যে সমস্ত আমাদের সামনে বিপদ আছে তার বিরুদ্ধে লড়তাম। আমার কাছে এখন জানা বিপদ পরিষ্কার করে আছে, যে ভাই আমার শিক্ষা, আমার সামাজিক বোধ, আমার কাজ, আমার সমাজটা ভেঙে চুরে যাচ্ছে, আমার পাশের বাড়ির ছেলে মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, আমার 10,000 টাকা আয় হলেও আমার বাড়িতে ছেলে মেয়ে হলে তাকে ইংলিশ মিডিয়ামে পাঠাতে হচ্ছে কারণ সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমার যাই আয় হোক হচ্ছে যে আমার সরকারি হাসপাতালে হচ্ছে যে গেলে পরে চিকিৎসা করাতে পারছি না, সরকারি হাসপাতালে গেলে পরে যে কদিন ছুটি নিতে হয় তাতে আমার বেতনের লস বেশি হয়ে যাচ্ছে, প্রাইভেট হাসপাতালে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমি যে লড়াইটা লড়ছি, শ্রমজীবী মানুষ বা শ্রমজীবী মানুষের আশেপাশের যে মানুষ, এরা কোনো যুক্তি দিয়ে লড়াই লড়ে না, এরা প্রয়োজনের জন্য লড়াই লড়ে। যুক্তিটা যদি সে নাও জানে তাহলেও তাকে একই লড়াই লড়তে হবে। এইটাই ওর কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে যে লড়া, নিজেকে সংগঠিত করা, শ্রেণী হিসেবে লড়া, শ্রেণী হিসাবে শোষণের বিরুদ্ধে লড়া। আর আরেকটা হলো যে নিজের রাগ, ক্ষোভ, হতাশাকে অন্যান্য ভাবে বাইরে বের করার চেষ্টা করা। সেই অন্যান্য ভাবে হচ্ছে যে ব্যক্তি হিসেবে মাদকাসক্ত হয়ে পড়া, বা হচ্ছে যে আত্মহত্যার প্রবণতা, বা বড় কোনো হচ্ছে যে আইডেন্টিটি, যে হঠাৎ করে মনে হলো যে আমি বাঙালি হিসাবে হচ্ছে যে নিজেকে খুব শক্তিশালী দেখাতে চাই, আমি হচ্ছে যে যত ওই পরিচয় হচ্ছে যে মোটে মজদুরের শত্রু, তাদের সামনে গিয়ে আমি দেখাবো যে আসলে আমি কিন্তু আমার বেতন তোমার চেয়ে কম হলো, আমি হচ্ছে যে তোমার চেয়ে বেশি শক্তি, অথরিটির হচ্ছে যে হোল্ডার। হ্যাঁ, এইভাবে দেখাতে, আমি হিন্দু হিসেবে নিজেকে হচ্ছে যে শক্তিশালী দেখাতে চাই। তাহলে একটা হচ্ছে আমার উপায় হচ্ছে যে আমাকে শ্রেণী হিসাবে শোষণের বিরুদ্ধে একটা ইনক্লুসিভ সমাজ, শ্রমজীবী একজোট হতে পারে, এরকম একটা লড়াই লড়া, অথবা হচ্ছে হতাশ হয়ে বসে যাওয়া, বা কোনো ধরনের হচ্ছে যে আইডেন্টিটি হয়ে আমারই সাথে আমারই মতো শোষিত আরেক ধরনের মানুষের বিরুদ্ধে হচ্ছে যে রাগ ক্ষোভ উগড়ে দেওয়া। এবার এটাতে লজিক্যাল কনক্লুশন করা যেতে পারে যে কোনটা একটা সুস্থ মানুষের করা উচিত। এইটা যোগ্য নেই। হ্যাঁ, ঠিকই। শুধু আমরা যেখানটা এলাম, আমি বলতে এইটা আমার খুব ইচ্ছে করছে, যেখানটা তুমি বললে যে আমাদের যদি ওই সিকিউরিটি গুলো, যেগুলো একটা স্বাভাবিক মানুষের দাবি, সেই দাবিটা হয়তো কোনো ক্ষেত্রে এটা গুলিয়ে যেতে পারে যে কার কাছে চাইবো, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে আমার সিকিউরিটি, আমার ভবিষ্যৎ প্রজন্মের সিকিউরিটি, আমার খাওয়া পড়া, মানে ঘর, মিনিমাম যেগুলো, এই সিকিউরিটি গুলো সারা পৃথিবীতে যারা এর পক্ষে বলে, এবং যেটুকু এই মানে এর অভিজ্ঞতা হয়েছে, সে তো ঘুরে ফিরে সেই সোশ্যালিজম, সে ছাড়া, সমাজতন্ত্র ছাড়া তো কেউ এই গ্যারান্টি দেয় না, অন্তত স্বীকারটুকু করে না যে এই দায়টা আমার। ঠিক। তাহলে আজকের দিনে এখনো এইটা কি বলাটা খুব ভুল হবে যে সমাজতন্ত্রই এখনো স্বপ্ন দেখাতে পারে, আর কেউ দেখাতে পারে না? এটা মানে পৃথিবী কি খুব ভুল কিছু? মানে আমার তো মনে হয় এর থেকে আর ভালো কিছু, মানে আর তো কেউ স্বীকারও করে না, সমাজতন্ত্র অন্তত স্বীকার করে। পৃথিবীর ইতিহাসে এর বাইরে তো অন্য কোনো মডেল দেখানো যায়নি যে মডেল দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছে আমাদের কাজ এটা, কি পেরেছে কি পারেনি, কোথায় ভুল কোথায় ঠিক, সেগুলো আলোচনা, বিতর্ক, শেখানো সবকিছুর মধ্যে। কিন্তু একটা মডেল যারা বলেছে যে হচ্ছে যে এরকম একটা সমাজের গঠন করা উচিত, যে সমাজটার 1, 2, 3, 4 করে ভিত্তিগুলো হবে এরকম: ব্যক্তি মালিকানাধীন পুঁজি থাকবে না, সামাজিক মালিকানাধীন পুঁজিতে সামাজিকভাবে যারা সবাই হচ্ছে যে কাজে যুক্ত হবেন, এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সবার ইন্টালেকচুয়াল ইনভলভমেন্ট হবে। তুমি বলো তো যে ভারতবর্ষের 140 কোটি মানুষ, এই 140 কোটি মানুষের মধ্যে 5 লক্ষ মানুষও কি সমাজের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মানে তার মেধাগত, মনোগত জায়গা থেকে যুক্ত হতে পারে? আদৌ পারে না। এটা তো একটা বিরাট রিয়েলিটি এই দেশে বা সারা পৃথিবীতে। তাহলে মানব সম্পদ হিসেবে তার যে সেটাই তো হচ্ছে। তুমি তো মানে যেই পার্সপেক্টিভে কথা বলছো সেটা তো শুধু বেঁচে থাকার কন্ট্রিবিউশন, ওটা তো একটা পশুকেও বেঁচে থাকতে হয়। ঠিক আছে, মানুষ হিসেবে যে সে সমাজকে যে মানে একটা যুগ এগিয়ে দিতে পারে, সে পৃথিবীতে এসছে তার অস্তিত্ব এই একবারের জন্যই, এবং এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটা এই অতি ক্ষুদ্র অস্তিত্ব নিয়েও সে একটা ভবিষ্যতের নির্মাণ করতে পারে।
হ্যাঁ, এই সুযোগ সে পাবে না কেন? এইটাই তো, হ্যাঁ। এই সুযোগ দেওয়ার মতো সমাজ যা হচ্ছে যে মডেলে আছে, সেটা হচ্ছে যে একটা সমাজতান্ত্রিক সমাজে এই কথা বলেছিল যে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ হচ্ছে যে সে হচ্ছে যে একজন রাঁধুনিও হন, তারও রাষ্ট্র পরিচালনার হচ্ছে যে যোগ্যতা, ক্ষমতা, অধিকার থাকবে। তো এটা আমরা যারা সমাজজীবী মানুষ, আমাদের জন্য এটাই হচ্ছে যে আদর্শ। এছাড়া তো অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ আমাদের জানা নেই। এইটা আমি তুললাম কেন, কেউ বলতে পারেন বা তোমারও মনে হতে পারে, আমি বলছি এই জন্যে যে একটা হলো এখনো অব্দি আমরা যা যা বললাম তাতে তো এই দুটো পক্ষ স্পষ্ট। একদিকে যারা লুটে খায়, চাপিয়ে দিয়ে খায়, মেরে অন্যেরটা মেরে খাচ্ছে, আর একদিকে যারা এটার বিরুদ্ধে লড়াই করছে, বেঁচে থাকার সংগ্রাম করতে বাধ্য হচ্ছে। তো গ্র্যান্ড দুটো পক্ষ। এবার একটু এই দুটোর মাঝে যাদেরকে সেই গ্রে ইত্যাদি এসব বলে, যারা একটু দাবি করেন যে আমরা একটু শ্রমজীবীদেরও কথা ভাবি, আবার এদেরও কথা ভাবি, এইখানে তো বেশ কিছু জন থাকেন যেখান থেকে, মানে এই মুহূর্তে আমরা যে রাজ্যে আছি সেই রাজ্যের সরকারও এক সময় খুব দাবি টাবি এরকম করতো যে আমরা খুব খেটে খাওয়া মানুষ ইত্যাদি, এদের খুব ভালো টালো করেছি। এই যে ধর্মঘট, এর আগেও আমরা যে সাধারণ ধর্মঘটে গেছি, তাতে তো অভিজ্ঞতা এই যে সেই ধর্মঘটগুলো শ্রমিকরা যে দাবিতে করেছেন তাতে তো রাজ্য সরকারের তাকে সমর্থন করা হচ্ছে, কিন্তু তারা কিন্তু সেই ধর্মঘট ভাঙার চেষ্টা করেন এবং সেই ধর্মঘট ভাঙার জন্য যা যা করতে হয় তাও করেন, এবং আমার ধারণা আগামী 9 তারিখও তারা সেই ভূমিকাই পালন করবে। এইটাকে তুমি কি বলবে? এরা এই যে ধরনের সরকার এরকমও তো আছে, এরা ঠিক কারা, এরা কোন দিকে? আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি যে একটা ভালো রাজা, তিনি হচ্ছে যে খুব দেশের প্রজাদের ভালো রাখেন, আমি ধরে নিলাম ভালো রাখেন, কিন্তু তিনি বলেছেন যে প্রজারা কোথাও মিটিং মিছিল করতে পারবে না। আর একটা হচ্ছে যে অগোছালো গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে মানুষজন খুব হচ্ছে যে নিজের সমস্যার সমাধান করে উঠতে পারেনি, কিন্তু গলা ফাটিয়ে লোকে চিৎকার চেঁচামেচি করে, শ্রমিকরা ইউনিয়ন করতে পারে, ছাত্ররা ছাত্র ইউনিয়ন করতে পারে, মহিলারা নিজেদের কথাবার্তা বলার জন্য সংগঠিত হতে পারেন, আদিবাসীরা নিজেদের মতো করে কথা বলতে পারে, জমির জন্য মানুষ নিজের অধিকারের কথা সোচ্চারে বলতে পারে, যুবরা তাদের মতো করে লড়াই করতে পারে, চারিদিকে বিতর্ক হয়, লড়াই ঝগড়া হয়, মারামারি হয়। একজন শ্রমজীবী মানুষের কাছে দ্বিতীয়টা সব সময় গুরুত্বপূর্ণ, তার কারণ দ্বিতীয়টা তাকে মানুষ হিসাবে এই সোসাইটিতে অ্যাসার্ট করতে শেখায়। আমি সাবঅর্ডিনেশন চাই না, আমি সাবঅর্ডিনেশন চাই না এই জন্য, তার কারণ সাবঅর্ডিনেশন, আমি যে আগের কথাটা বলেছি, মানুষ হিসাবে আমাকে এই সমাজের অনুপযুক্ত করে তোলে। আমি শুধু একটাই কথা বলবো যে এই সরকার গত 14 বছরে পশ্চিমবঙ্গের এই সরকার পরিচালনাকারী দল, তারা ধরে ধরে পশ্চিমবঙ্গের ট্রেড ইউনিয়ন গুলোকে ধ্বংস করেছে। হ্যাঁ, এটা তো একটা, কেন করেছে? এবং ট্রেড ইউনিয়ন ধ্বংস করার ফলে কি হলো, যে প্রাথমিকভাবে হচ্ছে যে CITU করা যাবে না ইত্যাদি ভয়, কিন্তু সরকারি দলের ট্রেড ইউনিয়ন করতে গিয়ে সরকারি দলের ট্রেড ইউনিয়নও কিন্তু কোনো কিছু করলো না। তার মানে শ্রমজীবী মানুষকে সংগঠন বিমুখ করে দেওয়া। আসল উদ্দেশ্যটা ছিল শ্রমজীবীদের সংগঠনটা ভেঙে দেওয়া, CITU ভাঙা নয় কিন্তু। ওটা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু মেন উদ্দেশ্যটা হচ্ছে যে সংগঠনটা ভেঙে দেওয়া, ছাত্রদের সংগঠনটা ভেঙে দেওয়া, যুবদের সংগঠনটা ভেঙে দেওয়া। এই যে সংগঠন ভেঙে দেওয়ার রাজনীতি, এর বিরুদ্ধে পৃথিবীর সর্বত্র শ্রমজীবী মানুষকে লড়াই করতে হয়েছে। যদি মানে মনে করে দেখো, এর সঙ্গে তুলনার জন্য বলছি না, হিটলার যখন আসে, হিটলার বলে যে ব্ল্যাক শার্ট বানানো হয়, এদের প্রথম কাজ হলো ট্রেড ইউনিয়ন যেখানে মিটিং করবে গিয়ে মঞ্চ ভেঙে দিতে হবে। মুসলিনিও তো একই কাজ, একদম সেম, মঞ্চ ভেঙে দিতে হবে। হ্যাঁ, এই যে মঞ্চ ভেঙে দেওয়ার রাজনীতি, মাইক বাঁধতে দেবে না এর রাজনীতি, এই যে মূকাভিনয় তৈরি হলো কেন? যাতে ওইটা কথা বলতে পারবে না, একটা আর্ট ফর্ম বেরিয়ে গেল, ওভারকাম করা যায়, যাতে একটা আর্ট ফর্ম বেরিয়ে গেল। ফলে মঞ্চ ভেঙে দেওয়ার রাজনীতি কোনোদিনই মানুষের হিতকারী রাজনীতি হতে পারে না। সংগঠন ভেঙে দেওয়ার রাজনীতি কোনোদিনই মানুষের হিতকারী রাজনীতি হতে পারে না। ফলে রাজ্যের সরকার
কি দিচ্ছেন না সেসব আর্গুমেন্টে আমি যাব না, তার কারণ যাই দিচ্ছেন সেটা জনগণের টাকাতেই দিচ্ছেন। এইটা তো একটা প্রধান ব্যাপার, এটা তো সহজ সরকারের পরিষ্কার সরকার বলে তো হচ্ছে যে কোনো আলাদা ইনস্টিটিউশন হয় না, সরকার হচ্ছে যে একটা জিনিস দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা। ফলে আমরাই ঠিক করেছি দেখো, ফলে যারাই সরকারে থাকবেন, সে আগের সরকার, এই সরকার, এর পরের সরকার, যে কোনো সরকারের ক্ষেত্রেই তারা জনগণের দায়বদ্ধতা কালেক্ট করবেন জনগণের কাছ থেকে, এবং সেটা দিয়ে হচ্ছে তারা জনগণের জন্য কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করে যাবেন। কিন্তু সরকার যদি পুলিশ দিয়ে আমাকে মিটিং মিছিল করতে আটকে দেয়, সরকার যদি পুলিশ দিয়ে আমাকে ইউনিয়ন করা আটকে দেয়, সরকার যদি দায়িত্ব নিয়ে ছাত্র সংসদ নির্বাচন আটকে দেয়, আমি বলবো সেটা হচ্ছে জনবিরোধী সরকার। এবার তাহলে এই তো গেল এই রাজ্যের যারা চালাচ্ছেন তাদের, এবার এইটাকেই আমরা আবার দেশের দিয়েতে, এই যে একটা প্রচার, মানে মোদী সরকারের তো আর কিছু না হোক, এইটা খুব আছে যে প্রচারটা দারুণ হয়, তো তারা তো দেখাতে চাইছেন যে দেশে একেবারে মানে শিল্প বলি, আধুনিকীকরণ বলি, কিছু বিরাট পরিমাণ ডলারের ভিত্তিতে অর্থনীতির প্রগতিকে চিহ্নিত করার যে রাজনীতি, আমি তোমার থেকে জানতেই চাইছি যে সত্যি কি আমাদের দেশে শিল্প উৎপাদনে এগিয়ে যাওয়া বলতে যা বোঝায় সেরকম কিছু হচ্ছে কি আদৌ? দেখো, এটা তো কিছু কথা আমরা বলবো আমাদের অভিজ্ঞতা থেকে, কিন্তু যদি ইকোনমিক সার্ভে, যেটা নাকি সরকারের ডকুমেন্ট, সে তো ইকোনমিক সার্ভে বারবার করে বলছে, সেটা হলো যে আমাদের যে বিজনেস এক্সপেকটেশন ইন্ডেক্স, যে কতটা অপটিমিজম আছে বিজনেসে, সেটা হচ্ছে যে ডাল, সেটা ব্লিক, সেটা খারাপের দিকে যাচ্ছে। এবার এটা যে খারাপের দিকে যাচ্ছে, এটার জন্য শুধুমাত্র হচ্ছে কেন্দ্রের সরকার দায়ী এরকম ভাবে ভাবলে চলবে না। গোটা পৃথিবীর অর্থনীতি সেই তো একটা অত্যন্ত মানে টালমাটাল অবস্থায় আছে, এবং এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে যে ওটার একটা অবস্থাগত সংকটের পর্যায়ে এরা হচ্ছে পৌঁছেছে। এবার এই সংকট থেকে বেরোনোর উপায় কি? এই সংকট থেকে বেরোনোর জন্য ওদের মতো করে একটা উপায় হচ্ছে যুদ্ধ। সেটা গত 5-7 বছরে আমরা দেখছি যে মানে একটা স্থায়ী, একটা লং পারসিস্টেন্ট যুদ্ধের যুগে আমরা ঢুকলাম, যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যুদ্ধ পরিস্থিতি চলতে থাকবে। একটা উপায় হলো হচ্ছে যে শ্রমজীবী মানুষের শোষণের মাত্রা বৃদ্ধি করা, ঠিক আছে? এবার এই যে টেকনোলজির সাথে যে সম্পর্কিত যে ব্যাপারটা, টেকনোলজির সঙ্গে সম্পর্কিত ব্যাপারটা হলো, আচ্ছা এই পার্টটা আমি আসবো একটু পরে। আরেকটা উপায় হলো যে হচ্ছে যে মানে যুদ্ধের পরে যদি দ্বিতীয় উপায় বলা যায়, সেটা হলো যে প্রাকৃতিক সম্পদের অবাধ লুট। এবার এই যে ভারতবর্ষের যে মধ্য ভারতবর্ষের যে এলাকা, যে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এগুলোতে গেলে বোঝা যাবে জঙ্গলের পর জঙ্গল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। এই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই সম্পদ। তার মানে কি? তার মানে হচ্ছে যে যেখানে ও সংকটে পড়ে আছে পুঁজিবাদ, ও চাচ্ছে যে সম্পদের যে অ্যাকুমুলেশন সেটা অনেক র্যাপিড করতে হবে, সেটা শুধু প্রোডাকশন দিয়ে হবে না। তার মানে প্রোডাকশন করার জন্য যে র মেটেরিয়াল সেটা প্রায় ফ্রিতে দিয়ে দিতে হবে। ভবিষ্যতের আমরা যুগ বলছি, সেটা হচ্ছে লিথিয়াম, ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট ভবিষ্যতে। এটা তো বলা হচ্ছে, এটা যে আমরা বলছি যে তার কারণ হচ্ছে যে এই ইলেকট্রনিক চিপ থেকে শুরু করে সোলার পিভি সেল, যেটা দিয়ে ভবিষ্যতের এনার্জি চলবে, বানানো হবে। এটা হচ্ছে যে ভারতবর্ষে পাওয়া গেছে রিয়াসি, যেটা জম্মুর একটা এলাকা। জম্মুর এই এলাকায় যে পাওয়া গেছে, এটা জানা গেল তখন যখন নাকি জম্মু কাশ্মীর থেকে 370 অ্যাব্রোগেট করা হলো। এইবার হচ্ছে, ঠিক আছে, এইটাই তো। যদি 370 থাকে তাহলে সেখানে বেসরকারি কোম্পানি গিয়ে মাইনিং করতে পারে না। তারপরে মাইন্স অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট রেগুলেশন অ্যাক্ট অ্যামেন্ড করা হলো, যেটাতে আগে ছিল যে এগুলোকে বলে ক্রিটিক্যাল মিনারেল। ক্রিটিক্যাল মিনারেল বেসরকারি কোম্পানি মাইনিং করতে পারে না, ওটাকে অ্যামেন্ড করে দেওয়া হলো। এবার সেটা হচ্ছে যে বেসরকারি কোম্পানি করতে পারে, সাজিয়ে দেওয়া হচ্ছে, যাকে পাত সাজিয়ে দেওয়া বলে। আচ্ছা, মণিপুর হচ্ছে যে বেশ কিছু ক্রিটিক্যাল মিনারেল আইডেন্টিফাই করা গেছে,
এবং মণিপুরে এই যে এই একটা লং পারসিস্টেন্স সেখানেও ওই একই সমস্যা তৈরি হয়ে গেল। ঠিক আছে, ছত্তিশগড় ঝাড়খণ্ড এলাকাটা, হ্যাঁ, ছত্তিশগড় ঝাড়খণ্ড এলাকা থেকে কি হারে হচ্ছে যে আদিবাসী মানুষ তাদেরকে হচ্ছে উৎখাত করা হচ্ছে। তার মানে এই পুরোটা একটা পলিটিক্যাল প্রজেক্ট। এই পলিটিক্যাল প্রজেক্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ আমি তাকে দিয়ে দেবো। নিয়ে নেবো। 3 নম্বর হলো যে মানে যেটা রাষ্ট্রের সম্পদ, পাবলিক সেক্টর অ্যাসেটস, সেটাকে কার্যত বিনা পয়সায় দিয়ে দেওয়া। এবার সেক্ষেত্রে তুমি এক এক করে মানে ওই যে প্রাইভেটাইজেশন বন্ধ হয়ে গেছে। প্রাইভেটাইজেশন এখন আর হয় না। এখন যে প্রক্রিয়াটা হয় সেটাকে বলে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। হ্যাঁ, এটাই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন কি? প্রাইভেটাইজেশন করতে গেলে তোমাকে একটা সম্পদ কিনতে হবে। এখানে কি করতে হয়? এখানে কিনতেও হয় না, কিনতে গেলে যে ইনভেস্টমেন্ট করতে হতো প্রাইভেট কোম্পানিকে সেটাও করতে হয় না। এখানে কি করতে হয়? ন্যাশনাল হাইওয়ে বানিয়ে দিল হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। বললো এখানে যে গাড্ডা টাড্ডা হবে সেইগুলো রিপেয়ারিং করার জন্য একটি প্রাইভেট কোম্পানি থাকবে। সেই প্রাইভেট কোম্পানি সেই টাকা তোলার জন্য টোল বসাবে। সেই টোলের টাকার একটা শেয়ার সে হচ্ছে সরকারকে দেবে। সেই শেয়ার 4% হতে পারে, 5% হতে পারে। তাহলে সরকার একটা সে মানে ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে থার্মাল পাওয়ার জেনারেশন থেকে শুরু করে সমস্ত কিছুর প্রক্রিয়াটা এখন যেটা করা হয়েছে, কয়লার ক্ষেত্রে এই মোডটার নাম হচ্ছে এমডিও, মাইন্স ডেভেলপার অপারেটর মডেল। এমডিও মডেল মানে কি? অর্থাৎ কোল ইন্ডিয়া কয়লা মাইন তৈরি করে দেবে, খনি তৈরি করে দিল যা থেকে উৎপাদন হতে পারে, তখন প্রাইভেট কোম্পানি এসে, আদানি এসে, বিড়লা এসে ওখানে মাইনিং করবে। তারপরে সে হচ্ছে যে কয়লার একটা অংশ তাকে দেবে বা রেভিনিউ বাজারে বিক্রি করে তার একটা অংশ তাকে দেবে। অর্থাৎ যে চালু ব্রাউন ফিল্ড অ্যাসেটস, যেটা নাকি চালু অ্যাসেট, সেই অ্যাসেটকে কার্যত বিনা পয়সায় দিয়ে দেওয়া এবং তার থেকে রেভিনিউর নামে একটা অংশ, মামুলি একটা অংশ নেওয়া। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে পিলফারেজ, মানে ব্যাংকের সমস্ত আইনগুলো বদলে দিয়েছে। দেখবে যে 40,000 কোটি টাকা লোন ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোর্টে গেল বা ব্যাংকে গেল, ব্যাংক বললো যে এই কোম্পানিকে হচ্ছে যে 2,000 কোটি টাকা দিতে হবে, দেউলিয়া ঘোষণা করলো। যে কিনলো সে হচ্ছে যে 2,000 কোটি টাকা দিয়ে কিনে নিল। ওই যে 38,000 কোটি টাকা ওটা কি ছিল? এগুলো সবই হচ্ছে লিস্টেড কোম্পানি। তার মানে যারা বিনিয়োগ করেছিলেন সাধারণ মানুষ, শেয়ারে তাদের টাকাটা চলে গেল। এবং যে কিনলো সে লাভই করলো, যে টাটা এয়ার ইন্ডিয়া কিনলো। হ্যাঁ, এই তো একদম কিভাবে কিনলো? এভাবে কিনলো, একদম শুধু এইভাবে কিনলো। হ্যাঁ, যে ও যা হচ্ছে যে লোন আছে তার সম্ভবত 5 ভাগ 6 ভাগের 1 ভাগ হচ্ছে তৈরি হলো জনগণের টাকায়, কিন্তু যখন বিক্রি হলো তার লাভটা পেলো একটা প্রাইভেট কোম্পানি। তৈরি হলো জনগণের টাকায়, অপারেশন করলো প্রাইভেট কোম্পানি আগেরটা, এটাতে তৈরি হলো, প্রাইভেট কোম্পানি চালালো, প্রাইভেট কোম্পানি চালিয়ে ওটার যে টাকা সেটা অন্য বিজনেসে লাগালো, এটাকে অলাভজনক করে দিল, অলাভজনক করে এটা লোন করলো, লোনটা হচ্ছে যে শোধ করতে হলো না। মানে সেই যাকে কাসকেডিং এফেক্টের মতো বলে, একটার জন্য আরো অন্য করতে হলো না জায়গাগুলো। ফলে এই যে এটা হলো যে লুটের এই প্রক্রিয়া, ঠিক আছে, এই সমস্ত লুটের প্রক্রিয়া দিয়েও পারছে না। আর সংকটটা এত ডিপ, এটা মানে আমি বোঝার জন্য বলছি। এই সমস্ত লুটের প্রক্রিয়ার পরেও ইনভেস্টমেন্ট করাতে পারছে না প্রাইভেট কোম্পানিকে দিয়ে, বিনিয়োগ হচ্ছে না, করাতে পারছে না। দেখবে যে গতবারে আগের বাজেটে 11 লক্ষ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিনিয়োগ করেছে কেন্দ্রের সরকার। 11 লক্ষ কোটি টাকা বিনিয়োগের বাজেট অ্যালোকেশন করেছে, বিনিয়োগ না, বাজেট অ্যালোকেশন করেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার ব্যবসাকে ফেসিলিটেট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা বানানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার বানাবে কে? বানাবেও ভারতবর্ষে রাস্তা বানায় 2-3টে কোম্পানি আছে, সেগুলো সব হচ্ছে ওই বড় আদানি, তার মধ্যে আদানি, টাটা, লার্সেন টুব্রো, এরকম হচ্ছে যে 3-4টা কোম্পানি আছে, এরাই হচ্ছে বানায়। তার মানে এই যে 11 লক্ষ কোটি টাকা, এই মানে ভারতবর্ষে যদি বালি পাথরে দেখা যায় সেটাও মনোপলি, যদি সিমেন্ট দেখা যায় সেটাও মনোপলি, যদি রড দেখা যায় সেটাও মনোপলি, সব ইন্ডাস্ট্রি ধরে ধরে মনোপলি হবে। আবার কনস্ট্রাকশন দেখা যায় সেটাও মনোপলি, মানে এই বড় বড় যেগুলো বলছি। তার মানে এই যে টাকাটা, এই টাকাটা ও প্রাইভেট কোম্পানিকে বলছে যে তুমি হচ্ছে যে এইটার ব্যবসাটা করো, ঠিক আছে। এই ব্যবসা করতে গেলে জমি লাগবে। হ্যাঁ, ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ড করেছে যে সরকারি পারপাসে লাগলে পরে ও 100 কিলোমিটার অব্দি জঙ্গল কেটে দিতে পারে। হ্যাঁ, মানে আইন, টাকা, সমস্ত কিছু দেওয়ার পরেও হচ্ছে যে ইনভেস্ট করতে, তাও
হচ্ছে ঠিক না। আছে? এই যে স্মার্ট মিটার বসানোর এই যে আমরা বলছিলাম, ভারতবর্ষে 26 কোটি কনজিউমার, 26 কোটি কনজিউমারকে যদি তুমি হচ্ছে যে হঠাৎ করে বলো যে মিটার বসাতে হবে, এক একটা মিটারের দাম হচ্ছে 10,000 টাকা, তার মানে 2.5 লক্ষ কোটি টাকার মিটার বসবে। হ্যাঁ, ঠিক আছে? টাকা কে দেবে? সরকার। মানে সরকার দেবে মানে জনগণ দেবে, আমাদেরই টাকায় ওটা হবে। তার মানে হচ্ছে যে 2.5 লক্ষ কোটি টাকার ব্যবসা তৈরি করে দিচ্ছে, তাও ইনভেস্টমেন্ট করাতে পারছে না। এটার কারণ হলো গতবারেরই সম্ভবত প্রায় 9 লক্ষ কোটি টাকার এই যে বড় কোম্পানি, এরা হচ্ছে যে এটা নন ফিনান্সিয়াল বিজনেস বলে, তো এখান থেকে ফিনান্সিয়ালে শিফট করেছে। তার কারণ হচ্ছে ফাটকাতে রেট অফ রিটার্ন আরো বেশি। এইটাই ফলে ও এই টাকা যে একদিক থেকে নিচ্ছে, এইটাও আবার হচ্ছে যে ও পাইপলাইনের আসল পাইপের খেলাটা দিয়ে আবার যে ফাটকায় পড়ছে, কারণ ওটা আন্তর্জাতিক ফাটকার বাজার। এই আন্তর্জাতিক ফাটকার বাজারে, এবং যেখানে খনিজ সম্পদ থেকে শুরু করে শ্রমের শোষণের মাত্রা আরো বেশি করতে পারে। ফলে আদানি হচ্ছে যে ব্যবসা করতে অস্ট্রেলিয়া যাবে, আদানি হচ্ছে টাটা ব্যবসা করতে আফ্রিকা যাবে, অফশোর কোম্পানি হবে আর কি। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়া, এই যে হাইফা বন্দর হচ্ছে আদানির বন্দর, যে ইসরায়েলের যে বন্দরে হচ্ছে যে দুদিন আগে আক্রমণ হয়েছে, এখান থেকে আদানি এন্টায়ার মিডল ইস্ট ধরে ট্রান্সপোর্টের মানে ওয়াটার ট্রান্সপোর্টের লাইন করে ফেলেছে, যেটা নাকি ইউরোপ অব্দি যাবে। আচ্ছা, তার মানে ও এখন দেশের টাকা, দেশের সরকারের টাকা নিয়ে বিদেশে হচ্ছে যে এক্সপ্যানশন করার প্রক্রিয়া করবে। এটাই হচ্ছে যে পুঁজির নিয়ম। লাস্ট যেটা, সেটা হলো যে শ্রমজীবী মানুষের উপরে আক্রমণ। মানে এই সমস্ত কিছু করেও যখন লাভ সেই ক্লাসিক মানে মিটাতে পারছে না, তখন ওকে তার সাথে সাথে শ্রমজীবী মানুষের উপরে আক্রমণটাকে বাড়াতে হয়। ফলে কেন্দ্রের সরকারের সব পলিসি 1, 2, 3, 4 করে বললে পরে এই সবকিছুকে এনশিওর করার পলিসি, যাতে এইগুলো সংকটগ্রস্ত পুঁজিবাদকে কোনোভাবে গাড্ডা থেকে একটু বের করার চেষ্টা। সেই যাকে বেল আউট বা বিভিন্ন প্রক্রিয়ার বেল আউট, বেল ইন, যাই বলি। শুধু আমরা এবার যেখানটায় আসবো, এ তো মোটামুটি রাজ্য দেশ খানিকটা তো আন্তর্জাতিক প্রেক্ষাপটটা হলো যে সংকটের মূল জায়গাটা। তো এর আগেও তো পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটা সংকট এর আগেও কয়েকবার হয়েছে, এবং তার মধ্যে সব থেকে চিন্তার বিষয় যেটা, যে এর আগে যখন এই পর্যায়ে আর একটা সংকট হয়েছিল, তখন আমরা তার ফলে টিটলারদের পেয়েছিলাম। আবার একটা সংকট, এবারেরটা তো বলাই হচ্ছে যে ওই মাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে। এটাকে তো আমরা বলছি নয়া ফ্যাসিবাদ। তো সেটা আমরা যারা লিখছি, তোমরা বলছো এসব তো একটা, যারা বই পড়বেন না, ফ্যাসিবাদ কি এগুলো বই পড়বেন না বা খুব জানার তাদের সময় নেই, একদম সময় নেই তাকে কাজ করতে হয়, তারা হঠাৎ নয়া ফ্যাসিবাদটাকে কেন চিনবেন কেমন করে, বা এইটাতে কেনই বা মন দেবেন? ইয়েস, খুব গুরুত্বপূর্ণ কথা, যে মানে আমি যে নামেই ডাকি, হ্যাঁ, নামটা আলটিমেটলি নয়, আমার উপরে এটা, সে তার উপরেও তো এটা যাচ্ছে, সে জানুক বা নাম করছে নাই জানুক। এবার আমি শেষে যে কথাটা বলেছি ওখান থেকে ধরি, ঠিক আছে? শেষে কথাটা বললাম যে এই সবকিছু করার পরেও পুঁজি আরো বেশি করে ফাটকায় বিনিয়োগ হতে চাইছে, ফিনান্সে ঢুকতে চাইছে, ও প্রোডাকশনে আসতে চাইছে না। এই যে ভারতবর্ষে দেখবে যে মেক ইন ইন্ডিয়া নামে যেটা করেছে, সেটা হচ্ছে যে নানা রকম ইনসেনটিভ স্কিম করেছে। হ্যাঁ, সে তো আমরা ক্যাপিটাল ইনসেনটিভ, প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিমে এরকম পর্যন্ত আছে যে একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য প্রায় 70% টাকা সরকার দিচ্ছে, 70% ক্যাপিটাল সরকার দিয়ে দিচ্ছে ইনসেনটিভের জন্য। ইনসেনটিভ দেওয়ার পরে কোম্পানিগুলো কি করছে? ভারতবর্ষটা হয়েছে একটা অ্যাসেম্বলিং সেন্টার। এখন সমস্ত কিছু বিদেশ থেকে আসে, এখানে জুড়ে দেয়। এই জুড়ে দেওয়ার জন্য সরকার ওকে ইনসেনটিভ দেয়, ও এটাকে আবার বিদেশে নিয়ে গিয়ে ওটার ব্র্যান্ড অ্যাড করে বিদেশ থেকে বিক্রি করে। ঠিক আছে, মানে পুরো প্রক্রিয়াটায় যে কোথাওই কিন্তু ওর মানে ভারতবর্ষের উৎপাদন ক্ষমতা, ভারতবর্ষের টেকনোলজি, হ্যাঁ, এটার যে কোনো বৃদ্ধি হচ্ছে, ভারতবর্ষে এমপ্লয়াবিলিটি এরকম কিছু হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো ভারতবর্ষ একটা অ্যাসেম্বলিং সেন্টারে পরিণত হয়েছে।
যা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কলকবজায় কিনে এনে এখানে জুড়ে তার জন্য সরকারি টাকা নিয়ে আবার বিদেশে গিয়ে ব্র্যান্ড হয়ে তারপরে আবার ভারতবর্ষে এটা বিরাট চিনির মাঝের একটা পার্ট, হ্যাঁ, নাথিং মোর দেন দ্যাট। এই নাথিং মোর দ্যান দ্যাট। এবার সেখানে দাঁড়িয়ে যে কোনো সময়ে মানে এটা তো একটা সংকট যে আমাদের এখানে একটা সংকট বাড়ছে, এবং আমি এটাকে আরেকটা জায়গায় একটু ধরবো। সেটা হলো যে গত 100 বছর ধরে পৃথিবীর যদি তুমি প্রফিটেবিলিটি গ্রাফ দেখো, ইন জেনারেল ক্যাপিটালের প্রফিটেবিলিটি গ্রাফ, সেটা হচ্ছে ক্যাপিটালের প্রফিটেবিলিটি অ্যাজ হোল কমে, ওটা কমতে থাকে, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে কিছু কোম্পানির প্রফিটেবিলিটি বেড়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এবং এর ফলে কিছু কোম্পানি বাকি সব কোম্পানিকে গিলে নিতে থাকে। এটাই হচ্ছে যে কোভিড এর সময় তো আমাদের দেশে এটা একদম স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হলো। কিন্তু ভারতবর্ষে যেটা হয়েছে, ভারতবর্ষে যদি প্রফিটেবিলিটির গ্রাফ দেখা যায়, রেট অফ প্রফিট, সেইটা 1991 সাল থেকে বাড়ছে ক্রমাগত। এটা কিন্তু পৃথিবীর থেকে আলাদা, ঠিক আছে, মানে ভারতবর্ষই শুধু না, বেশ কিছু দেশের ক্ষেত্রে এটা হয়েছে। তার মানে কি, ভারতবর্ষে হচ্ছে যে একটা নতুন পুঁজির বিকাশ ঘটেছে, এবং ভারতবর্ষে কিন্তু প্রচুর নতুন পুঁজিপতির বিকাশ ঘটেছে। যে বলে না যে ভারতবর্ষ তৈরি করে, প্রায় প্রত্যেক মাসেই শুনি যে আরো লিস্ট বেড়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে গ্রাফ, প্রফিটেবিলিটির গ্রাফ, এটা 2019-20 থেকে থেমে গেছে, বাড়ছে, সেটাও আর বাড়ছে না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ভারতবর্ষের ক্ষেত্রে যেটা দেখা গেছিল, ভারতবর্ষের এই যে নিচের 50% মানুষ, এই নিচের 50% মানুষের আয় 91 সালের পর থেকে ক্রমাগত নেমে গেছে নিচের দিকে, আর উপরে যে 10% মানুষের আয়, সেটা হু হু করে বেড়ে গেছে। ভারতবর্ষের উপরের 10% মানুষের আয় মোট আয়ের 60 থেকে 70%, শুধু 10% মানুষের আয়। উপরের 30%, 40% মানুষের আয়ও কিন্তু বেড়েছে। উপরের 40% মানুষের গড় মাসিক পারিবারিক আয় প্রায় 50,000 টাকা ভারতবর্ষে আজকের দিনে, ঠিক আছে, উপরের 40% গড়। এবার এই গড়টার মধ্যে বোঝা যাবে যে উপরটার জন্য গড়টা বেড়েছে, কিন্তু এটা একটা গড়। আর নিচের 50%-এর গড় আয় হচ্ছে 9,000 টাকার নিচে মাসিক পারিবারিক আয়, ঠিক আছে। তাহলে 50% মানুষ সে একটা ইনহিউম্যান, অমানবিক অবস্থায় আছে, বেঁচে থাকার জন্য লড়ে যাচ্ছে, 9,000 10,000 টাকা আয় করছে, এবং তার মধ্যে সে হচ্ছে যে তার জীবনটাকে একটা মানে কাটানোর চেষ্টা করছে। শুধু এমপ্লয়েড হতে পারে, সে একটা টোটো চালাতে পারে, দোকান করতে পারে, নানা রকম কিছু। কিন্তু ওই যে উপরে 30-40% তৈরি হয়েছে এই যে নয়া উদারবাদের ফলে 91 সালের পর, এটাই নতুন পুঁজি বলছো যেটা? না, এটা হচ্ছে যে নতুন গ্রাহক, এরা কিনছে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে নতুন পুঁজির জিনিস। এই যে নতুন গ্রাহক, এটা ছিল হচ্ছে যে এই নয়া উদারবাদী ভারতের হচ্ছে যে প্রোডাক্ট, মানে প্রোডাক্ট তো বটেই, এবং এই নয়া উদারবাদী প্রপেলার, মানে এরাই নয়া উদারবাদী ভারতকে টেনে নিয়ে গেছে। ভারতের বিকাশ মানে ওই উপরের 30-40%-এর বিকাশ, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো 2017-এর পর থেকে এদের আয় কমা শুরু হয়েছে, এটা রিলেটেড না। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে, তুমি যদি তোমার আশপাশটাকে একবার চোখ বুলিয়ে নাও, যে ছেলেটা আইটিতে কাজ করতে যাচ্ছিল, ইঞ্জিনিয়ারিং পড়ছিল, সে এখন হচ্ছে যে কনফিডেন্স পাচ্ছে না যে হচ্ছে আইটিতে কাজ থাকবে। আইটিতে একটু হাই পেতে চলে গেছে, তারা বুঝেছে যে হাই পেতে যাওয়ার ফলে ওর জব চলে যাওয়ার চান্স আছে, ও লো পেতে অন্য কোম্পানিতে জয়েন করছে যাতে জব কাজটা না যায়। ও ঢুকেছে একটা কোম্পানিতে, ও কোম্পানিতে ঢোকার পরে একটা টাকা লোন করে গাড়ি কিনে ফেলেছে, আবার একটা ফ্ল্যাটও কিনে ফেলেছে। এই তো খুব, এবার ইএমআই দিতে পারছে না, সিচুয়েশন এরকম হচ্ছে। ইএমআই দিলে ওর যে রিটায়ারমেন্ট বেনিফিট, সেই রিটায়ারমেন্ট বেনিফিট হচ্ছে যে ওর কাছে থাকবে না। অর্থাৎ ভারতবর্ষের যে নয়া গ্রাহক, নিউ কনজিউমার, যেটাকে নিউ লিবারাল কনজিউমার আমরা বলছি, এই শ্রেণীটা কিন্তু এবার আন্ডার অ্যাটাক। ওই যে আরবিআই বারবার বলে না যে কনজাম্পশন বাড়ছে না, কনজাম্পশন বাড়ছে না, নিচের 50% তো মরেই গেছে। ওর তো কনজাম্পশন মানে কি, ডাল ভাত রুটি, যে আমরা চাহিদার সংকট বলছি, তার মূল কারণ হচ্ছে এই অংশটা। এবার এই অংশটা, মানে এমনি বাজারটা খুব ছোট ছিল, যেটুকু ছিল তাও ছোট হচ্ছে। এই অংশটা এবার ক্রমাগত হচ্ছে যে বাকি শ্রমজীবী মানুষের দিকে আসার চেষ্টা করছে।
ঠিক আছে, ওর বস্তুগত একটা কারণ তৈরি হচ্ছে যে ও বাকি শ্রমজীবী মানুষের দিকে আসবে। তাহলে এই যে এই অংশটা একসাথে আসলে ভারতবর্ষের যে লড়াইয়ের চেহারাটা এটা কিন্তু চেঞ্জ হলো। যেটা তুমি ওই শিক্ষাতেও তখন বলছিলে যে স্মার্ট মিটারের ওই লড়াই করতে গিয়ে এখন যে গ্রাহক সেও জুড়ে যাচ্ছে, বড় হয়ে গেল। এবার আমি যে আগের প্রশ্নটার থেকে আবার ধরি যে এই অংশটা মানে এরা হচ্ছে যে এরা কাজ করে কোথায়, এরা হচ্ছে যে দেখা যাবে যে টপ 1000 কোম্পানিতে এরা কাজ করে। এবার যারা রেজিম চালাচ্ছে রাষ্ট্র, তাকে বলতে হচ্ছে যে তুমি প্রোডাকশন করো, তা না হলে দেশে সংকট তৈরি হচ্ছে, উৎপাদনের সংকট, কাজের সংকট, কনজিউমারের সংকট। সে রাষ্ট্র পুঁজিকে যখন বলবে যে তুমি উৎপাদনে টাকা লাগাও, ফিনান্সে টাকা লাগিও না, তখন তো পুঁজি ওকে বলবে যে আমার তো ফিনান্সের রিটার্ন বেশি, রেট অফ রিটার্ন, হ্যাঁ সেই তো ঠিক করবে যে সেটা করবে। তখন রাষ্ট্র বলবে যে তুমি বেশি করে শোষণ করতে পারবে, এটা আমি এনশিওর করে দেবো। এইটা তো নিউ রূপ রাষ্ট্রে, এইটাই হচ্ছে যে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ এনশিওর করে যে কোনো ধরনের লেবার রেজিস্ট্যান্স থাকবে না, এবং এই যে এনশিওর করার প্রক্রিয়া, এই এনশিওর করার প্রক্রিয়ার একটা অংশই হচ্ছে লেবার কোড। আমি লেবার কোডে আসবো, যেহেতু হচ্ছে যে স্ট্রাইক দিয়ে শুরু করেছো, আমি ওটা দিকে থামবো। ফলে ফ্যাসিবাদ যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে এই যে ভেঙে পড়ে যাচ্ছে, যে কোনো সময় বুদবুদ ফাটবে এরকম একটা সংকটে হচ্ছে যে পুঁজিবাদ রয়েছে, ফ্যাসিবাদ চাইছে যে ওটার ফিনান্সের ফাটকার পরিমাণটা কমিয়ে ওটাকে উৎপাদনে কিছুটা হলেও পুঁজিকে ট্রান্সফার করার, তখন তাকে দিতে পারে, যাতে কিছুটা হলেও সামাল দিতে পারে, বাজারটাকে কিছুটা ধরে রাখতে পারে। কিন্তু ওইটা বলে যে ভাই তুমি এখানে যা ইচ্ছে করতে গেলে ওর টেবিলে যে হচ্ছে যে জিনিস পড়েছে রাষ্ট্রের টেবিলে, সেটা হলো যে শ্রমজীবী মানুষ, ওইটা তোমায় ঠেকাতে হবে, অবাধ লুট করার বা আমি ওইটা মানে গ্যারান্টার হয়ে যেতে হবে। তাহলে এরকম একটা স্টেট দরকার, যেই স্টেট মানুষকে এই লুট করাতে আর সমস্ত ধরনের হচ্ছে যে আইডেন্টিটিতে নাড়াচাড়া করতে দেবে, কিন্তু শ্রমিক হিসাবে হচ্ছে যে মানুষকে আসলে তার লুটের ওই জায়গাটাকে সে খুলে এনশিওর করতে হবে, এনশিওর করতে হবে। তাহলে এই যে এনশিওর করার জন্য একটা স্টেট, এই স্টেটে এরকম মুখ দরকার যে নাকি সবসময় ন্যাশনাল ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করবে। এটা ফ্যাসিবাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে দুই, যে এই জনগণ যারা নাকি এটাতে আছেন তারা সবসময় ভয়ে থাকবেন, সেটা প্রতিবেশী রাষ্ট্র থেকে ভয় হতে পারে, সেটা প্রতিবেশী অন্য ধর্মের মানুষের থেকে ভয় হতে পারে, অন্য ভাষার ক্ষেত্রে ভয় হতে পারে। তাহলে একটা চিরকালীন ভয়ের পরিস্থিতি, এবং এরকম একটা ব্যবস্থা যেখানে ক্রমাগত ছোট 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 সংঘর্ষ হয়ে যেতে থাকবে। আমরা এটাকে বলছি লং পারসিস্টেন্ট লো ইন্টেন্সিটি কনফ্লিক্টস। অর্থাৎ দাঙ্গা হবে, কিন্তু এরকম দাঙ্গা না যাতে হচ্ছে যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। দাঙ্গা এরকম হবে যাতে এতটুকুই ক্ষতি হবে যাতে আরো লোকে দাঙ্গা করতে চায়, আরো লোকে দাঙ্গা করবে, কিন্তু লোকের মনে সবসময় দাঙ্গার ভয় থেকে যাবে। অর্থাৎ কিছু লোক মানে একটা ভয়ানক দাঙ্গা হয়ে গেলে কিন্তু সমাজে আবার সেন্সিটাইজেশন হয়ে যায়, তখন তো আবার ওর যে গ্রিপ রেখেছে তার গ্রিপটাও সেন্সিটাইজেশন হয়ে যায়, যে হচ্ছে যে এটা তো মানে এটা ভয়ানক ব্যাপার। ওরকম হবে না, ঠিক আছে, কিন্তু এরকম হবে যাতে একটা বড় অংশের জনসমষ্টি সে মনে করে যে না এরকম তো হওয়াই উচিত, মানে খানিকটা কন্ট্রোল ডিসরাপশন, কন্টিনিউয়াস একটা লং পারসিস্টেন্ট কন্ট্রোল একটা ডিসরাপশন সোশ্যাল ফেব্রিকে করে যেতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাসিবাদের 2 নম্বর। এই যে নয়া কেন নয়া, হ্যাঁ বলছি। 3 নম্বর হলো যে যেখানে ওরা পারবে না, সেটা হচ্ছে আগে ও এনশিওর করতে পেরেছিল যে প্রোডাক্টিভ সেক্টরে মিলিটারিতে জব জেনারেশনের, কিন্তু এখন এবার তো পেরেছিল, হ্যাঁ ঠিকই 100 বছর আগে ঠিকই। মানে জার্মানি একটা সময় বেসিক্যালি হচ্ছে যে মানে আনএমপ্লয়মেন্ট হচ্ছে জিরো করে দিয়েছে, হ্যাঁ ওই দিয়েই সে হচ্ছে করেছিল। এটা আর পারছে না। এটা এই জন্য পারছে না যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে এখন কাজের সুযোগ কিন্তু পুঁজির কম বিনিয়োগের ক্ষেত্রগুলোতেই আছে। যত পুঁজির বিনিয়োগের মাত্রা বাড়তে থাকে তত হচ্ছে যে ওর মানে এমপ্লয়াবিলিটি কমে যাবে, হচ্ছে যে কমে যাবে। ফলে একটা বিপুল বেকার বাহিনী সেটাকে হচ্ছে যে ম্যানেজ করতে কাজ দিতে পারছে। সেবার পেরেছিল, সেটা হচ্ছে যে এবারও পারছে না। ও কি করে যাচ্ছে যে এটাকে
একটা চিরকালীন মানে ভাড়াটে ঠ্যাঙ্গারে বাহিনী হিসেবে রেখে দিতে চাইছে, যেটা ওই ছোট ছোট ওই যার জন্য নানা রকম স্কিম, নানা রকম টাকা দেওয়ার ব্যবস্থা, এই সমস্ত কিছু চলতে থাকবে। হ্যাঁ, যাতে ও মানে ওর যে রিপ্রোডাকশনের এরিয়া সেটা ভেঙে পড়ে যাবে না। হ্যাঁ, কিন্তু আবার ওর হচ্ছে যে কোনোদিনই জীবনে একটা সুস্থিতি, একটা সুস্থতা কিছুই আসবে না। বালির বাঁধের মতো ব্যাপার একটা, হ্যাঁ, মানে বারবার আমি তুলে যাবো, আবার পড়বে, আবার তুলবে। দেখবে যে মানে গ্রামে একটা নদী আছে, নদীর পারে হচ্ছে যে বালি ইয়ে করে, সেখানে হচ্ছে যে 5টা ছেলে কন্ট্রাক্টরের কাজ করবে। হ্যাঁ, একটা অটো স্ট্যান্ড আছে, এই যে অটো স্ট্যান্ডে হচ্ছে যে দুজন হচ্ছে যে ওই অটো স্ট্যান্ডের টাকা তোলার কাজ করবে। হ্যাঁ, কোথাও একটা বাড়ি হবে, সেই বাড়ি হলে যে সিমেন্টের মানে ওই মাঝের লেয়ারে যে ফোড়ে, ওই কাজ হচ্ছে যে ও করবে। অর্থাৎ ওর কোনো একটা উৎপাদনের, ওর মেহনত ঢোকার একটা প্রক্রিয়া নেই। হ্যাঁ, এবং ও আবার হচ্ছে যে এই ব্যবস্থাটার উপরে ডিপেন্ডেন্ট। আর ওর শক্তির, ওর যে স্ট্রেংথ বা ওর পাওয়ার, অথরিটি, ওটার এক্সপ্রেশন হয়ে যাচ্ছে যে ওর দল, ওর ধর্ম, ওর ওইখানে গিয়ে সে ওইখানে করবে। ঠিক আছে, ফলে যে এই যে একটা বিরাট অংশের যুব আমাদের জনসমাজ, তুমি মানে দেখো তো করবে কি, মানে পশ্চিমবঙ্গে যে পরিমাণ স্কুল ড্রপ আউট, গ্রামের পর গ্রাম স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে কোনো ছেলে পেলে নেই। হ্যাঁ, কেন নেই? তখন পড়ে কি করবে? আর যাওয়ার কাজ ছিল, সেও তো নেই, তো বাড়িতে বসে আছে, কিচ্ছু করে না, মানে ওর কোনো যাওয়ার জায়গা নেই। এই যে মানে অত্যন্ত অবসন্ন, বিষাদগ্রস্ত এক জনসমষ্টি, এটা হলো ফ্যাসিবাদের সবচেয়ে মানে কাজের, ওদের ভাড়াটে ঠ্যাঙ্গারে বাহিনী হওয়ার সবচেয়ে উপযুক্ত ফোর্স। তার ওই ক্ষোভটাকে ও কাজে লাগাবে যে তুমি আমার হয়ে এই সমস্ত করো। এবার আমি ওই 9 জুলাইয়ের ধারা দিয়ে যেটা বলছিলাম, যে এবারের ধর্মঘটে আমরা বলেছি যে মূল ফোকাস হচ্ছে লেবার কোড। আমরা কেন বলেছি লেবার কোড? শ্রমিকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? রাইট টু অ্যাসোসিয়েশন, ওর সংগঠিত হওয়ার অধিকার। লেবার কোড আসলে পরে কি হবে? ওটা ট্রেড ইউনিয়ন করাটা ইটসেলফ একটা বানানো, রেজিস্টার করাই একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এখনো কিন্তু বেশ কঠিন। আসামে যে ট্রেড ইউনিয়নের অ্যাপ্লিকেশন করে, তার বাড়িতে পুলিশ গিয়ে ভেরিফিকেশন করে। এবার তুমি বলো যে কয়জন শ্রমিকের বাড়িতে পুলিশ হচ্ছে যে জিপ নিয়ে গিয়ে বলে তুমি ভাই ট্রেড ইউনিয়ন করবে কিনা, তো পরিবার থেকে বলবে যে এসব ঝামেলা বলে। একটা হচ্ছে প্রথম যে ট্রেড ইউনিয়ন গঠন করার অধিকার, 2 নম্বর হচ্ছে যে তার কাজের ঘন্টা। আমি বললাম যে ওই অবাধ লুট, এখানে কাজের ঘন্টা বাড়ানোর প্রক্রিয়া, ক্লাসিক যে ব্যাখ্যা থাকে যে কাজের ঘন্টা বাড়ানোর প্রক্রিয়া আরো হচ্ছে সারপ্লাস জেট বানিয়ে করার জন্য, অ্যাবসলিউট সারপ্লাসটা বাড়ানো। এবার কাজের ঘন্টা বাড়ানোর প্রক্রিয়াটা হচ্ছে যে এখানে একদম এক্সিকিউটিভদের উপরে ছেড়ে দিয়েছে। মানে এই সরকার চাইলেও আইন টাইন বদলাতে হবে না, একটা নোটিফিকেশন করবে, করে হচ্ছে যে ও 8 থেকে 12 ঘন্টা করে দেবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আমার এমপ্লয়মেন্টটা গ্যারান্টিড কিনা, এটা হচ্ছে শ্রমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে করে দিয়েছে, সেটা হচ্ছে ফিক্সড টার্ম। ফিক্সড টার্ম মানে কি? তুমি কাজ করতে ঢুকবে এটা জেনে যে তুমি 3 মাসের জন্য কাজে ঢুকেছো। এবার যে 3 মাসের জন্য কাজে ঢুকেছে, সে কি কোনোদিন ইউনিয়ন করতে পারে? ও তো জানে যে হচ্ছে যে 3 মাস পরে থাকবে যে আমার তো চলে যাবে, বলে দেবে যে আমার কাজ চলে যাবে। 4 নম্বর হচ্ছে যে এই সমস্ত কিছু পার করার জন্য শ্রমিক শ্রেণীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মঘট। এখানে বলে দিয়েছে যে হচ্ছে যে প্রায় হচ্ছে যে তুমি মানে আইনি প্রক্রিয়া, ধর্মঘট করা মানে বেশ একটা কঠিন কাজ। ধর্মঘটের নোটিশ দেবে, তখন যদি একটা মিটিং ডেকে দেয়, মিটিং ডাকলে তুমি আর ধর্মঘট করতে পারবে না, ধর্মঘট তোমার বেআইনি হয়ে যাবে। বেআইনি ধর্মঘট হলে পরে যারা নাকি হচ্ছে ধর্মঘটের আহ্বায়ক, অর্থাৎ যে অফিস বেয়ারার, তাদের সবার এগেনস্টে হচ্ছে যে আলাদা করে চার্জ হবে। এবং সেই সময় যদি মালিক লকআউট করে, তাহলে সেই লকআউটটা আবার আইনি হবে। মানে এক ভয়ঙ্কর প্রক্রিয়া। এবং এটার সঙ্গে জুড়েছে হচ্ছে বিএনএস, ওই ভারত ন্যায় সংহিতা। সেখানে বলে দিয়েছে যে যে কোনো সংগঠিত আন্দোলন ও সংগঠিত ক্রাইমের অংশ। এবং এটা অলরেডি এটা কাজ করা শুরু করেছে ফৈজাবাদে, উত্তরপ্রদেশে। আমাদের ট্রেড ইউনিয়ন অর্গানাইজার, তাকে হচ্ছে যে সে লেবার ডিপার্টমেন্টে ডেপুটেশন দিতে গেছে, তাকে নন মেরেবল সেকশনে 21 দিন জেলে রেখে দিয়েছে। লেবার বিরাট অপরাধ আর কি এটা। জুড়ে দিচ্ছে এটার সঙ্গে হচ্ছে ইউএপিএ কে, এই রকম পর্যায়ে কানেকশন আছে। হ্যাঁ, ফলে অর্গানাইজড লেবার মুভমেন্টকে ধ্বংস করে দাও, এইটা হচ্ছে যে এটার ফোকাস। ফলে লেবার কোড ফ্যাসিবাদের সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে মানে ভিত এটা। হ্যাঁ, ফলে 9 জুলাইয়ের ধর্মঘট, আমি শুরুতে বলেছিলাম যেটা শ্রমিক শ্রেণী নিজেকে চেনার, একই সাথে রাষ্ট্রকেও এটা বলার যে তুমি যে পয়েন্টটা আসলে তোমার অবাধ লুটের হচ্ছে যে প্রক্রিয়া, সেটা আমরা বুঝেছি।
এবং 9 জুলাই ধর্মঘট দিয়ে আমরা বলছি যে ভারতবর্ষে ইন্ডাস্ট্রি ভিত্তিক লড়াইয়ের নতুন যুগের সূচনা হোক। অর্থাৎ এখন কিন্তু লেবার কোড লাগু না হলেও ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্য সরকার শ্রম আইনগুলোকে নিজের সুবিধা মতো অ্যামেন্ড করে চলেছে। আমরা বলছি যে ওই আইন অ্যামেন্ড করার পরে ফ্যাক্টরিতে লাগু করতে আসলে ফ্যাক্টরিতে ধর্মঘট শুরু হবে। অর্থাৎ একটা লং স্ট্রাগল, ওই যে লং পারসিস্টেন্ট ওদের অ্যাটাক, তার বিরুদ্ধে আমাদের লং স্ট্রাগলের নতুন করে শুরু হওয়ার প্রক্রিয়া হচ্ছে 9 জুলাইয়ের ধর্মঘট। একটা জমিতেও, একটা ইঞ্চিতেও, একটা ফ্যাক্টরিতেও, একটা শিল্পক্ষেত্রেও, একটা অসংগঠিত ক্ষেত্রেও আমরা প্রতিরোধ ছাড়া একটা কিছু মেনে নেব না। যে সংকটে পুঁজিবাদ আছে সেটা থেকে ওকে বের হতে দেওয়ার যত গলি আছে সব গলিতে আমরা দাঁড়িয়ে থাকার চেষ্টা করে যাব। 9 জুলাইয়ের ধর্মঘট এই পরিপ্রেক্ষিতে তুমি বলতে পারো। হ্যাঁ, তার মানে হলো যে একদিকে হচ্ছে সেই, আমি এটাকে শেষ করব এইটা বললে যে একদিকে ওরা মানে শাসক তারা চাইছে নয়া ভারতের নামে এরকম কিছু করতে, যাতে এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ এতদিন পরিশ্রম করে লড়াই করে ঘাম জড়িয়ে রক্ত জড়িয়ে যেটুকু অর্জন করতে পেরেছিল সেটা ভেঙে দিয়েই ওদের নয়া ভারত। আর আমাদের এইদিকে শ্রমিক শ্রেণীর মানুষের তার চোখেও একটা নয়া ভারত আছে, যেটা এই 9 তারিখ শুরু হবে। যে ওটা করতে গেলে আমরাও মানে কোনো ফাঁকা রাস্তা হবে না। যা তুমি শুধু পুরনোকে রক্ষা নয়, সংকটগ্রস্ত পুঁজিবাদ থেকে সেটা নতুন ভারতে উত্তরণের প্রক্রিয়ার অংশ হিসেবেই আমাকে 9 জুলাইকে দেখতে হবে। সেটাই বোধহয় সঠিক অর্থে সেই ট্রু লেফট অল্টারনেটিভ। রাইট, ঠিক আছে সুদীপ, আজকে আমরা এখানেই আলোচনা শেষ করছি। 9 তারিখ তোমার সঙ্গে আমরাও থাকবো। ঠিক, ধন্যবাদ অনেক।